তনু হত্যা মামলায় 10 বছর পর সাবেক সেনা সদস্য গ্রেফতার। মনিরার মনোনয়নপত্র স্থগিত, নুসরাতের বাতিল। প্রাথমিকের শিক্ষার্থীরা পাচ্ছে পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস। বাংলাদেশে আসছে পেপ্যাল, জানালেন প্রধানমন্ত্রী। কমল প্রধানমন্ত্রীর দপ্তরের খাবার ব্যয়। বুলেট প্রুফ গ্লাস লাগিয়েও রক্ষা পেলেন না দক্ষিণ আফ্রিকার আওয়ামী লীগ নেতা। 27 বছর জঙ্গলে কাটিয়ে দেশে ফিরলেন মালয়েশিয়া প্রবাসী। তেল নিতে শ্যালো মেশিন কাঁধে নিয়ে ফিলিং স্টেশনে হাজির কৃষকরা। আমি পুষ্প, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। দীর্ঘ 10 বছর কুমিল্লার সেই তনু হত্যা মামলায় গ্রেফতার সাবেক সেনা সদস্য হাফিজুর রহমান। মামলার পর প্রথম ব্যক্তি হিসেবে সাবেক এই সিনিয়র ওয়ারেন্ট অফিসারকে গ্রেফতার দেখিয়েছে আদালত। পিবিআই এর তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম তাকে তার নিজ বাসভবন থেকে গ্রেফতারের পর আদালতে হাজির করলে তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হক। এদিকে গত 6 এপ্রিল মামলার 7ম তদন্ত কর্মকর্তা 3 সন্দেহভাজন সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস ম্যাচের অনুমতির আবেদন করেন। আদালত সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মামলার 80টি ধার্য তারিখ পার হয়েছে এবং মামলাটির তদন্ত পরিচালনা করেছেন 4টি সংস্থার 7 জন তদন্ত কর্মকর্তা। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিতের পর এবার দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। বিষয়টি নিশ্চিত করে ইসি সূত্র জানিয়েছে, সরকারি চাকরি থেকে পদত্যাগের 3 বছর পূর্ণ না হওয়ায় আরপিও অনুযায়ী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত ও নির্ধারিত সময় পর নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেয় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদিকে 21 এপ্রিল বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার ডেডলাইন থাকলেও বিকেল 4টা 19 মিনিটে মনোনয়নপত্র জমা দেন নুসরাত তাবাসসুম। তবে মনিরা শারমিনকে সরকারি চাকরি থেকে পদত্যাগের প্রয়োজনীয় তথ্য প্রমাণ জমা দেওয়ার জন্য আগামী বৃহস্পতিবার বেলা 12টা পর্যন্ত সময় দিয়েছে ইসি। প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার। আগামী জুলাই থেকে সারা দেশে পর্যায়ক্রমে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহাদি আমিন। পাইলট প্রকল্প হিসেবে দেশের প্রতিটি উপজেলার 2টি বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের দিয়ে এই কার্যক্রম শুরু হবে, যেখানে প্রথম মাসেই 1 লাখেরও বেশি শিক্ষার্থী এ সুবিধার আওতায় আসবেন বলেও তিনি জানান। দেশে উৎপাদিত যে কোনো পণ্য সারা বাংলায় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে যৌথভাবে এই উদ্যোগ হাতে নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়। বাংলাদেশে চালু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপ্যাল। তথ্য প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে সরকার, এমন ইঙ্গিত দিয়ে জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পেপ্যাল চালুর ব্যাপারে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ইতোমধ্যে 7,500 জন ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেওয়া হলেও আগামী 5 বছরে 2 লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদানের ঘোষণাও দিয়েছেন। এছাড়া চলতি 2,400 তরুণকে এআই, মেশিন লার্নিং সহ উচ্চ প্রযুক্তিতে প্রশিক্ষণের আওতায় আনার ইঙ্গিত দিয়েছেন। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে দেশে বর্তমানে 83টি অনলাইন সেবা চালু থাকলেও আগামী 1 বছরে আরও 10টি নতুন সেবা সংযুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। কমল প্রধানমন্ত্রীর অফিসের খাবার ব্যয়। দুপুরের খাবার ও বিকেলের নাস্তা মিলিয়ে মোট বাজেট নির্ধারণ করা হয়েছে 150 টাকা। প্রধানমন্ত্রীর সঙ্গে নিউজ পেপারস অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি দলের মতবিনিময়ের পর এক ফেসবুক পোস্টে এমন তথ্য জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, পূর্বে এই ব্যয় ছিল বর্তমান ব্যয়ের 5 গুণেরও বেশি। মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর দপ্তরের খাবারের বর্তমান বাজেট ও আগের ব্যয়ের তুলনা উঠে আসে। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী খাবারের মান অক্ষুণ্ণ রেখেই এই ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নোয়াব প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার মধ্যাহ্ন ভোজের মেনু ছিল অত্যন্ত সাধারণ ও ঘরোয়া পরিবেশের, যেখানে ছিল সাদা ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়স ভাজি, ডিম সেদ্ধ রান্না, ডাল এবং দই। সন্ত্রাসী হামলা হতে পারে এমন আশঙ্কা থেকেই নিজের দোকানে লাগিয়েছিলেন বুলেট প্রুফ গ্লাস, নিয়োগ দিয়েছিলেন নিরাপত্তারক্ষী। তবুও শেষ রক্ষা পেলেন না দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবু নাসের। 21 এপ্রিল জোহানেসবার্গের সোয়েটোতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন তিনি। দীর্ঘদিনের ব্যবসায়িক বিরোধ থেকেই এ হত্যাকাণ্ডের সূত্রপাত বলে ধারণা স্বজনদের। পরিবারের দাবি, এটি ডাকাতি নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাসিন্দা আবু নাসের 2007 সাল থেকে
দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করছিলেন এবং সেখানকার আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন। মালয়েশিয়ার জঙ্গলে 27 বছর কাটিয়ে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেশে ফিরেছেন প্রবাসী বাংলাদেশি আমির হোসেন তালুকদার। 22 এপ্রিল বাতিক এয়ারের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। পরে বিমানবন্দরে সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করে। পরিবারের সদস্যদের বরাতে ব্র্যাক জানিয়েছে 1996 সালে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমান আমির হোসেন। প্রবাস জীবনের শুরুতে প্রথম 3 বছর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলেও পরবর্তী 27 বছর তার কোনো খোঁজ পায়নি পরিবার। সময়ের সঙ্গে সঙ্গে স্বজনরা ধরে নিয়েছিলেন তিনি হয়তো আর বেঁচে নেই। সম্প্রতি মালয়েশিয়ার পেনাংয়ের একটি জঙ্গলে ছোট্ট একটি টিনের ঘরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় তাকে দেখতে পান কয়েকজন প্রবাসী বাংলাদেশি। সেখান থেকে তারা তাকে উদ্ধার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ করেন। পরে দেশে থাকা আমিরের পরিবার তাকে শনাক্ত করে। এরপর প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে তাকে ট্রাভেল পাস প্রদান করে দেশে ফেরার ব্যবস্থা করে বাংলাদেশ দূতাবাস। তেল নিতে শ্যালো মেশিন কাঁধে নিয়ে ফিলিং স্টেশনে হাজির কয়েকজন কৃষক। এ ঘটনা ঘটেছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডগরি বাজারের মেসার্স চোকদার ফিলিং স্টেশনে। বোতল বা ড্রামে তেল না দেয়ায় মেশিন সহ পাম্পে গেলে সহজে তেল পাওয়া যাবে এমন ধারণায় তারা শ্যালো মেশিন সহ হাজির হন। পরে তারা তেল নিয়ে বাড়ি ফেরেন। এদিকে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায় সরকারি নিয়ম অনুযায়ী অনুমতি ছাড়া খোলা পাত্রে তেল দেয়া না হলেও কৃষিকাজের জন্য নির্দিষ্ট অনুমতি সাপেক্ষে নিয়ম মেনে কৃষকদের নিকট তেল সরবরাহ করা হয়। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন bangladeshtimes.com-এ। ধন্যবাদ।